ওকে, বলছে দীপ্ত বলছো যে আলাদা ছোট এক্সাম নিব কিনা। এই সপ্তাহে আমি ভাবছি যে উইকলিটা একবারে বড় করে নিই, কারণ হয় কি যে মানে একটা পড়া রিভাইজ করার জন্য তো একটু টাইম লাগে। তো তোমরা একটা চ্যাপ্টার পড়ায় পড়ায় ওইটার উপর এক্সাম নিয়ে ফেলে দেখা যায় তোমরা অনেকে না পড়ে এক্সাম দাও। এক্সামের উদ্দেশ্য হচ্ছে তোমাদের পড়ানো, বুঝছো? এর চেয়ে আমি ভাবছি যে উইকলির আগে যেহেতু সপ্তাহে একটা ছুটি দেই, ওই ছুটিটার পরে উইকলি নিব, তাহলে একসাথে ধরো একটা একটা সপ্তাহে আমি 3টা থেকে 5টা চ্যাপ্টার পড়াইলাম সব মিলাই। তো এইগুলা তোমরা সব একসাথে রিভাইজ করলা, পরে বড় একটা এক্সাম নিলাম, ধরো 50টা প্রশ্ন বা 100টা প্রশ্ন থাকলো। তো এই বড় প্রশ্ন যখন তোমরা পুরোটা একসাথে দিবা, টাইম ম্যানেজমেন্টটা তোমাদের একটু ভালো হয়ে গেল, প্লাস একসাথে তুমি আলাদা আলাদা বিষয় ভাবতে পারতেছো কিনা এই প্র্যাকটিসটাও হয়ে গেল। এরকম এক্সাম তো তুমি আগে কখনো দাও না, যে ফিজিক্সের মধ্যে কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ সবকিছু আছে। তো ওই প্র্যাকটিসটা তোমাদের একসাথে হয়ে গেল, এরকম ভাবছিলাম আমি, বুঝছো? তো এই সপ্তাহে নিয়ে দেখি কি অবস্থা তোমাদের হয়। আচ্ছা, সো আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 3 পড়াবো। আচ্ছা, 20 জন আসতো, ঠিক আছে শুরু করি। দেখো, ফিজিক্সের চ্যাপ্টার 3 পড়াবো, আর এরপরে যদি সময় থাকে তাহলে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে? আজকে একটু যেহেতু লেট হয়ে গেছে, পুরোটা পড়াই মানে 2টা চ্যাপ্টার কভার হয় কিনা এখনই শিওর বলতে পারতেছি না, বাট এখন আগে শুরু করি। আচ্ছা, সো সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন, তাই না? একটু বলো তো। জি ভাই। আচ্ছা, তো এখন হচ্ছে তোমাদের যে ভাই আমি দেখতে পাইতেছি না, আপনার ছবি আচ্ছা, দেখতে কেউ যদি পাইলাম। দেখতে না পাও সেক্ষেত্রে নিয়ম হচ্ছে সে বের হয়ে আবারে আসবা, কারণ যদি তোমরা সবাই দেখতে না পাও সেক্ষেত্রে আমি বুঝতে পারবো, কারণ আমি আরো একটা ডিভাইস থেকে লগ ইন করে রাখি এটা দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, কেউ পার্সোনালি দেখতে না পেলে সে একটু বের হয়ে আবার আসবে, অনেক সময় সমস্যা করতে পারে তোমার ডিভাইসে। আচ্ছা, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ফোর্স বা বল। এখন এই চ্যাপ্টার পড়ানোর আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে এনডিসি এডমিশনের জন্য ফিজিক্সের সব থেকে জরুরি যে টপিকটা সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। আচ্ছা দেখো, ফিজিক্সের তোমাদের বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে এগুলা 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মডার্ন ফিজিক্স, আধুনিক যে পদার্থবিজ্ঞানগুলা, এবং এই রিলেটেড যে 2 অধ্যায় হওয়ার কথা ছিল না। আচ্ছা, যদি বলে থাকি ভুলে বলছি, 2 হওয়ার কথা ছিল না। আচ্ছা, যদি কি বলতেছিলাম যে ফিজিক্সকে 2টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে মডার্ন ফিজিক্স আর একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এখন এই 2টা জিনিসের ভাগটা কি এটা তোমাদের আসলে এই বয়সে জানার দরকার নাই, ইন্টারভিউ উঠে এমনি জানবা। তাও একটু বলে রাখি, সেটা হচ্ছে ধরো মোটামুটি 1900 শতকের আগ পর্যন্ত ফিজিক্সে যা কিছু আমরা আবিষ্কার করছিলাম, মোস্টলি আইজাক নিউটনের বেইসে যে জিনিস আবিষ্কার হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, বুঝছো? এরপর 19 শতকের পরে কয়েকটা রেভলিউশনারি আবিষ্কার হয়েছে, ঠিক আছে? 1900-র আশেপাশে মানে গুরুত্বপূর্ণ 4-5টা আবিষ্কার হয়েছে, এবং এই 4-5টা আবিষ্কার একদম মানে পদার্থবিজ্ঞানকে আপসাইড ডাউন ঘুরাই দিছে, বুঝছো? পদার্থবিজ্ঞান সম্পর্কে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমাদের যে ধারণা ছিল, সব কিছু চেঞ্জ করে দিছে, বুঝছো? সো এই যে 19 শতকের পরে 4টায় কি তোমাদের এখন জানা লাগবে না, তাও একটু বলি। নিউটনের তোমরা সবাই নাম শুনছো, রিলেটিভিটি বা আপেক্ষিকতার সূত্রের নাম শুনছো। ওই সময় আবিষ্কার হয়েছে এই আপেক্ষিকতার বিশেষ সূত্রটা। এছাড়া ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম সূত্র আবিষ্কার হয়েছে, বুঝছো? আর এছাড়া ওই যে ইসে ব্রাউনিয়ান মোশনের সূত্র আবিষ্কার হয়েছে। এইরকম 4টা সূত্র মেইনলি পদার্থবিজ্ঞানকে ঘুরাই দিছে। এর আগে আমরা যে পদার্থবিজ্ঞান পড়তাম ওইটা ক্লাসিক্যাল মেকানিক্স, এবং এনডিসি এডমিশনের সবচেয়ে বেশি প্রশ্ন হয় ক্লাসিক্যাল মেকানিক্স। এবং মেইন 3টা চ্যাপ্টার কি এটার? গতি, 2 নম্বর হচ্ছে ফোর্স বা বল, আর 3 নম্বর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, ঠিক আছে? এই যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। সো এই 3টা চ্যাপ্টারে তোমাদের বেসিক খুব ভালো থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটা উইক হচ্ছে বলছো কয়েকজন, তোমাদের জাবির বলছো, আরেকজন বলছো। তো সবাই একটু নিজের নামটা একটু সেট করে নিও, তাহলে আমাদের তোমাকে ডাকতে সুবিধা হয়, বুঝছো? আচ্ছা, তো এই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে পড়বো। কোথাও যদি কোনো বেসিকের সমস্যা থাকে তাইলে আমরা এটা ক্লিয়ার করে নিব আমার কাছ থেকে, তোমরা ক্লিয়ার করে নিবে, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব, ঠিক আছে? তাহলে বল বা ফোর্সের ধারণাটা প্রথম কে দিছে? দিছে হচ্ছে নিউটন সাহেব, ঠিক আছে? ফিজিক্সে প্রথম মানে সবার আগে একটা সভ্য সাধারণ মানুষের মতো ধারণাগুলো বেশিরভাগ নিউটনই দিছে, ঠিক আছে? তো নিউটনের প্রথম সূত্র সম্পর্কে আমাদের কি জানা লাগবে, তোমাদের কি কি পড়া লাগবে এটা আমি বলবো, ঠিক আছে? এনডিসি এডমিশনের জন্য কিন্তু আমাদের অনেক কিছু পড়া লাগবে না, কম কম জিনিস পড়া লাগবে। কি কি পড়া লাগবে এটা বলতেছি।
তো নিউটনের প্রথম সূত্র থেকে তোমরা পড়বা হচ্ছে বলের ডেফিনেশন, কারণ এই সূত্রটাই মেইনলি বলের একটা ডেফিনেশন, তাই না? বলের একটা ডেফিনেশন এই সূত্রটা নিজেই, সূত্রটা ইটসেলফ। এরপরে জড়তা বা ইনার্শিয়া কাকে বলে এই জিনিসটা তোমার জানা লাগবে, ঠিক আছে? নিউটনের সূত্রগুলো অনেক জরুরি। এমনও হয় যে বিসিএস এর ভাইবা তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে যে নিউটনের দ্বিতীয় সূত্রটা বলো তো, পারো কিনা। এমন এনডিসির অনেক ভাই কিন্তু এরকম অনেককে জিজ্ঞেস করে নিউটনের প্রথম সূত্রটা বলো, দ্বিতীয় সূত্রটা বলো, এরকম। সো এই ডেফিনেশন গুলো তোমার একদম ঠুটস্থ থাকতে হবে, ঠিক আছে? নিউটনের প্রথম সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে এরকম যে বাহ্যিক যদি কোনো বল আমি প্রয়োগ না করি, বাহ্যিক বল মানে কি? এক্সটার্নাল ফোর্স। তোমরা কি বাহ্যিক বল আর আন্তরিক বল সম্পর্কে জানো? ধরো আমি একটু বুঝাই। ধরো একটা ট্রাক আছে, ঠিক আছে? একটা ট্রাক আছে, এই হচ্ছে একটা ট্রাক, আশা করি বুঝছো। এই হচ্ছে একটা ট্রাক আছে, এই ট্রাকের উপরে এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, এবং মানুষটা ট্রাকটাকে এখানে ঠেলতেছে, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে ওর ফ্রেন্ডটা দাঁড়ায় আছে, ও ট্রাকটাকে এখান থেকে ঠেলতেছে, ঠিক আছে? দুইজনই সামনের দিকে ট্রাকটাকে ঠেলতেছে। তাইলে এই যে লোকটা বল প্রয়োগ করতেছে ট্রাকের উপরে, এটা হচ্ছে অভ্যন্তরীণ বল, এবং এই যে লোকটা বল প্রয়োগ করতেছে এটা হচ্ছে, এই লোকটার বল কি? ইন্টারনাল ফোর্স। আর এই লোকটার বল কি? এক্সটার্নাল ফোর্স। তাহলে তুমি আমাকে বলো, ট্রাকটাকে যদি আমি মুভ করাইতে চাই, তাহলে এই অভ্যন্তরীণ বল কি ট্রাককে মুভ করাইতে কোনো হেল্প করবে? বলো, এই অভ্যন্তরীণ বলটা কি ট্রাককে মুভ করাইতে কোনো হেল্প করবে কোনো দিক দিয়ে? না না করবে না। করবে না, না না। মানে অভ্যন্তরীণ বল বস্তুর কোনো চেঞ্জ করতে পারে না, বাট বাইরে থেকে আমি যে বল দিচ্ছি এটা কিন্তু বস্তুর মধ্যে একটা চেঞ্জ আনতে পারে, তাই না? তাই নিউটনের সূত্রটাও এই কথাটাই বলছে যে বাহ্যিক কোনো বল নর্মালি বস্তুর মধ্যে চেঞ্জ করে। মেইনলি বলের ধারণাটা আমরা এখান থেকে পাইছি, ঠিক আছে? তাহলে বাহ্যিক, ওনার সূত্র হচ্ছে এই যে বাহ্যিক বল যদি জিরো হয়, বাহ্যিক যদি কোনো বল প্রয়োগ না করি, তাইলে এরকম ঘটনায় বস্তু কি হবে? যদি স্থির বস্তু হয় তাহলে সেটা চিরকাল স্থিরই থাকবে, কখনোই সেটা গতিশীল হবে না, ঠিক আছে? এবং যদি গতিশীল বস্তু হয় তাহলে সেটা চিরকাল একটা সরল রেখা বরাবর সমবেগে চলতে থাকবে, ঠিক আছে? এইটুকু জিনিস এখান থেকে জানলেই তোমার চলবে। আচ্ছা, এরপরে নিউটনের দ্বিতীয় সূত্রটা দিয়ে আমরা মেইনলি কি জানি? এই সূত্রটা দিয়ে আমরা প্রথম সূত্রটা যেরকম বলের ধারণা পাই, দ্বিতীয় সূত্র থেকে আমরা ভরবেগ বা মোমেন্টাম, ঠিক আছে, ভরবেগ বা মোমেন্টামের ধারণাটা পাই, ভরবেগের ধারণা। আচ্ছা, এবার ভরবেগের দ্বিতীয় সূত্রটার বিবৃতিটা কি? এটা এইটার মতোই, তোমার দ্বিতীয় সূত্রের বিবৃতিটা জানা লাগবে, ঠিক আছে? প্রত্যেকটা সূত্রের বিবৃতি খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় সূত্রটা এটা বলে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে? ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে, ধরো ভরবেগকে পি দিয়ে প্রকাশ করে, তো জানো পি সবকিছুর পরিবর্তন মানে হচ্ছে শেষ মাইনাস আদি। তাহলে ফাইনাল আর ইনিশিয়াল এই দুইটা বিয়োগ করব, আর হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে, ঠিক আছে? এটাই এখান থেকে আমরা জানবো, mv মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, এটুকু জানলে এখান থেকে চলতেছে আমার। বিবৃতিগুলো জানা লাগবে, ঠিক আছে? তোমাদের কিন্তু আমি এরপরে এরকম জিজ্ঞেস করবো মাইক অন করে, তোমরা একটু বলবা। আচ্ছা, এখন আমাদের কমনলি একটা খ নাম্বার কোশ্চেন ছিল এইচএসসি তে যে নিউটনের দ্বিতীয় সূত্রটা থেকে প্রথম সূত্রটা প্রুফ করা লাগবে, ঠিক আছে? এরকম একটা এই ছিল আমাদের এইচএসসি তে। এই জিনিসটা এনডিসি এডমিশনের জন্য আসতে পারে, এই মানে খ নাম্বার কোশ্চেনটা তোমরা অনেকে পারো, তো একটু দেখাই দিচ্ছি। এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। তাহলে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, এটা দিয়ে প্রথম সূত্র প্রুফ করব। তাহলে নিউটনের প্রথম সূত্র কি বলে? যে বাহ্যিক বল জিরো হইলে, বাহ্যিক কোনো বল না কাজ করলে তখন কি হবে? তাহলে বাহ্যিক বল যখন কাজ করবে না তখন এইটা ইকুয়ালস টু আমরা দিব জিরো, ঠিক আছে? এটা ইকুয়ালস টু যখন জিরো দিব তখন টি এদিকে গুণ হয়ে হবে কি এম ভি মাইনাস এম ইউ ইকুয়ালস টু হবে জিরো। সো এখান থেকে এম কমন নিয়ে লেখা যায় ভি মাইনাস ইউ ইকুয়ালস টু জিরো। সো এরকম একটা ঘটনা যদি ম্যাথের মধ্যে উপস্থিত হয় তাহলে আমরা কি করি যে এই দুইটার মধ্যে যে কোনো একটা শূন্য, দুইটা রাশির গুণফল শূন্যর অর্থ হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা শূন্য। তাহলে এম কখনো শূন্য হইতে পারে না, কারণ একটা বস্তু ভর শূন্য হইতে পারে না, তাই না? সব বস্তুর একটা না একটা ভর আছে। তাহলে শূন্য কে? শূন্য হচ্ছে
ভি মাইনাস ইউ ইকুয়ালস টু 0, অর্থাৎ ভি ইকুয়ালস টু ইউ। এই জিনিসটাই কি, এই জিনিসটাই আমার ফার্স্ট ল নিউটনের। ঠিক আছে, তাহলে এই ছোট্ট প্রুফটা তোমার এনডিসি অ্যাডমিশনে এবার দিয়ে দিতে পারে। ঠিক আছে, এই প্রুফটা তোমার একটু জানা লাগবে। ওকে, এরপরে এই সূত্রটার একটা ভেরিয়েশন আছে। এই ভেরিয়েশনটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসে যে এফ ইকুয়ালস টু, তো আমি জানতাম যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, এইটাকে এভাবে লেখা যায় যে এফ ডেল টি ইকুয়ালস টু এম ডেল ভি। এম ডেল ভি এভাবে লেখা যায়। এখানে ডেলটি কি, ডেলটি হচ্ছে টাইম স্প্যান, বুঝছো, সময়ের পরিবর্তন, মানে কতটুকু সময় ধরে বলটা প্রয়োগ হয়েছে এইটা। ডেল বলতে আমরা সবসময় পরিবর্তন বুঝবো, ঠিক আছে, যেখানে ডেল দেখবো এখানে পরিবর্তন বুঝবো। আর ডেল ভি মানে হচ্ছে বেগের পরিবর্তন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। এবার এইটুকু একটু যেটুকু পড়াইছি এটুকু জাস্ট একটু মনে রাখো সবাই, মনে রেখে আমরা এই ম্যাথটা করব। একদম সহজ ম্যাথ, সবাই করে দাও, করে আমাকে চ্যাট বক্সে অ্যান্সার করো। জাবের মুশফিক লাবির অ্যানসার বের করছো? আচ্ছা, এরপরে অনেকে পারছো, প্রণয় পারছো, দীপ্ত, নাহিদ, ইউসা, ফারহান, সবাই পারছো। আচ্ছা গুড। এবার আমরা কি করব, যে এটা করে দিব। এটা একদমই সহজ ম্যাথ, এটা পারো না এরকম কোনো মানুষ এখানে এমবিসি অ্যাডমিশন করছে নাই আই গেস, যে এই ম্যাথ পারবা না। তারপরে একটু করে দিচ্ছি। তাহলে এই ম্যাথটা কি বলছে আমাকে, যে আগে যে সূত্রটা পড়াইছি ওইটা, যে 5কে এফ ডেল টি ইকুয়ালস টু এম ডেল ভি। এটা বলছে 5 কেজি ভরের বস্তু, তাহলে এটা হচ্ছে 5 2 সেকেন্ড ধরে, তাহলে এটা হচ্ছে 2 প্রয়োগ করার ফলে এর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে 20 মাইনাস 5। তাহলে বল কত এটা জানতে চাইছি। তাহলে আমি এটা মুছে এটা নিচে দিয়ে দিই, দিয়ে দিলে বল কত বের হয়ে যাবে। সো এটা ক্যালকুলেটরে করলে আসে হচ্ছে 5 ইনটু 15 ডিভাইডেড বাই 2, সো 37.5 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে সবাই পারছে। ওপেন স্কাই কে, তোমার নামটা বলো তো আমাকে। এমডি ওপেন স্কাই কে? ভাই আমি নীরব। নীরব, আচ্ছা ঠিক আছে, ওকে সবাই পারছে। আচ্ছা সেকেন্ড ল দিয়ে করছিলাম একই তো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে দীপ্ত, একই। তো আমি এইটুকু মনে এই জন্যই রাখতে বলছিলাম যে এইটুকু অনেকগুলো ম্যাথে দেখবা যে সরাসরি এই জিনিসটা দিয়ে আসে। এর পরের ম্যাথটাই আমি দেখাচ্ছি, তখন বুঝবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একদম একটা ইজি, সবাই পারবা, একটা বেসিক ম্যাথ দিয়ে আমরা শুরু করছি। আচ্ছা এখন এটা দেখো, এই ম্যাথটা করো সবাই। এই ম্যাথটা সবাই করে দাও।
মুশফিক, প্রণয়, লাবিব। সবাই বলছো 22.72। নাহিদ। আর একজন বলো প্রভাকর। ঠিক আছে, আচ্ছা। তো তোমরা সবাই বলতেছো 22.72। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হচ্ছে 2 কেজি ভরের একটি বলকে একটি দেয়ালে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। আঘাতের পর এটা 5 মিটার পার সেকেন্ড বেগে সোজা বিপরীত দিকে ফিরে আসে। যদি সংঘর্ষ সময়কাল 1.32 সেকেন্ড হয়, তাহলে বল বস্তুটিকে মোট কত ফোর্স প্রয়োগ করছে এটা। ঠিক আছে, তাহলে আমার কি কি ইনফরমেশন ইম্পর্টেন্ট, এটা একটু মোটা করি। তো এখানে সবচেয়ে মোটা একটা ভালো পেন নেই, তো দেখি কি পেন আছে। ভালো কোনো পেন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রথমে নিক্ষেপ করছে, 2 কেজি ভরের বস্তু, বুঝলাম। এটা 5 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে মানে ফিরে আসছে। দেন হচ্ছে সংঘর্ষের সময়কাল হচ্ছে এইটুকু। এই হচ্ছে আমার ইনফরমেশন। ঠিক আছে, এবার আমি ম্যাথটা করি। তাহলে ঘটনাটা কি হয়েছে আমি দেখাই। এই হচ্ছে একটা ওয়াল, এটার মধ্যে আমি একটা বল প্রথমে নিছি। বলটা একটু সুন্দর লাল টেপ পেঁচায় রাখি বলের মধ্যে। আচ্ছা, এবারে কি করব, এই বলটা এটার মধ্যে নিক্ষেপ করছি। কত বেগে নিক্ষেপ করছিলাম? 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড। এবং এটার ওজন কত ছিল? 2 কেজি। খুব ভালো। এবার বলটা দেয়ালে আঘাত লেগে, দেয়ালের মধ্যে যে বলটা আঘাত করছে, আঘাত করে আবার ফিরে আসছে। কত বেগে ফিরে আসছে? ফিরে আসছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। এই হচ্ছে আমার ওয়াল, এটা হচ্ছে আমার ওয়াল। আচ্ছা, এবং দেয়ালের সাথে এটা লেগেছিল কতটুকু টাইম? লেগেছিল হচ্ছে 1.32 সেকেন্ড। আচ্ছা, এবার বলতে হবে যে বস্তুটিকে মোট কত মানে বলের উপরে টোটাল কত ফোর্স কাজ করছে। ঠিক আছে, এটা বলতে হবে যে বলের উপরে কতটুকু ফোর্স কাজ করছে। দীপ্ত বলছো -22.73। আচ্ছা, দেখবো আমরা। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে এই ধরনের ম্যাথ করতে গেলে, যে সবসময় আমাদের যখন আমরা দুইটা আলাদা আলাদা দিকে বল কাজ করবে, আলাদা আলাদা দিকে বেগ কাজ করবে, আলাদা আলাদা দিকে গতি কাজ করবে, তখন আমাদের একটা দিককে পজিটিভ এবং একটা দিককে নেগেটিভ ধরতে হবে। ঠিক আছে, আমরা দুইটা দিককে পজিটিভ ধরে ম্যাথ করতে পারবো না, তাইলে আমাদের ভুল হবে। ধরো এই হচ্ছে একটা এক্স অক্ষ, এক্স অক্ষের এই দিকটা কি পজিটিভ দিক না, এবং এই দিকটা কি নেগেটিভ দিক, তাই না? তাহলে আমরা নর্মালি আমাদের এসএসসি লেভেলের ম্যাথে এটা করব যে এক্স অক্ষের পজিটিভ দিকে যে ফোর্সগুলো কাজ করবে এগুলাকে পজিটিভ দিব, নেগেটিভ দিকে যেগুলো কাজ করবে এগুলাকে নেগেটিভ দিব। তাহলে এই ফোর্সটা পজিটিভে কাজ করছে, এটাকে আমি +10 মিটার পার সেকেন্ড লিখি, ফোর্স না, এটা বেগ আর কি। এবং এইটা নেগেটিভ দিকে কাজ করছে, সো এটাকে আমি -5 মিটার পার সেকেন্ড লিখি। ঠিক আছে, এইটুকু যদি আমি লিখতে পারি, তখন আমি কিন্তু আমার আগে সূত্রে চলে যাব, অর্থাৎ এফ ডেল টি ইকুয়ালস টু এম ডেল ভি। এটা হচ্ছে আমরা জানি। এবার এটা জানলে আমরা কি করব, আমরা এফ বের করতে বলছে, এফ ইকুয়ালস টু এম ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। আচ্ছা, এটা যদি করি আমি, তাহলে এম এটা সবসময় হবে শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি ডিভাইডেড বাই ডেল টি। এবার আমি মান বসাবো, 2 ইন্টু ভি শেষ কত ছিল? -5 মাইনাস, আর এটা কত ছিল? 10, আর নিচে কত? 1.32 সম্ভবত, 1.32 সেকেন্ড। এবার আমার অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে 2 ইন্টু -5 -10 ডিভাইডেড বাই 1.32। অর্থাৎ হ্যাঁ, সবাই পারছে, খুব ভালো। আমি ভাবি না এটা এত মানুষ পারবা। -22.72 নিউটন। এখন যারা এখানে +22.72 বলছো, তোমাদেরটাও ঠিক, ঠিক আছে, তোমাদেরটা যে ভুল এরকম না, তোমাদেরটাও ঠিক। এখানে প্লাস বা মাইনাস খালি দিক নির্দেশ করে। এখন এরকম হইতে পারে যে তোমরা হয়তো এই দিকটাকে ধরছে হচ্ছে পজিটিভ দিক, এই দিকটাকে ধরছে হচ্ছে নেগেটিভ দিক। ঠিক আছে, কোনো সমস্যা নেই। অথবা এরকম ধরেও যদি বলে দাও যে এক্স অক্ষের বিপরীত দিকে -22.72 নিউটন, তাইলেও হবে। ঠিক আছে, তাহলে সবাই পারছে, খুব ভালো, অনেক মানুষজন পারছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, এই টাইপের ম্যাথ। সো আমরা এই সূত্র দিয়ে অনেক ম্যাথ আসে। ঠিক আছে, নর্মালি অনেক ধরনের ম্যাথ আসতে পারে। আশা করি এই ম্যাথ যেহেতু সবাই পারছো, সো এই সূত্রের ম্যাথগুলো তোমরা পারবা। ঠিক আছে, আচ্ছা
এখন ভরবেগের সংরক্ষণশীলতা অর্থাৎ কনজারভেশন অফ মোমেন্টাম এবং কলিশন, এই দুইটা জিনিস নিয়ে আমরা জানবো। ঠিক আছে, কিভাবে মোমেন্টাম কনজার্ভ হয় এবং কিভাবে কলিশন হয়। তাহলে সংরক্ষণশীলতা বলতে আমরা বুঝি যে সংঘর্ষের পূর্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে বা তিনটা বা চারটা যে কোনো একাধিক বস্তুর মধ্যে সংঘর্ষের পূর্বে এবং পরে সিস্টেমের টোটাল ভরবেগ সেম থাকে। এটা হচ্ছে বোঝার জন্য আমার একটা লাইন, যে একাধিক বস্তু যদি একটা, ভাই এটাও সেকেন্ড সূত্র দিয়ে করছি, মিলছে, হ্যাঁ করো, একই কথা। এটা আমি যে সূত্র শিখেছি এটা সেকেন্ড লই, এটা তো সেকেন্ড লই নিউটন, সেকেন্ড ল থেকেই তো এই জিনিসটা আসছে। তাহলে তো সেকেন্ড দিয়ে করলে তো অবশ্যই মিলবে। ঠিক আছে, এটা আমি এই জন্য বলছি যে টাইম বেঁচে যায় এটা দিয়ে করলে, এই জন্য আমি এটা ডিরেক্ট এরকম বসাইছি, বুঝছো, টাইম বেঁচে যায় এরকম ভাবে করলে। আচ্ছা এখন এখানে কথা কি বলছি, আমি বলছি সংঘর্ষের পূর্বে এবং পরে সিস্টেমের টোটাল ভরবেগ সেম থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার গাণিতিকভাবে এই জিনিসটা কিভাবে লেখা যায়? লেখা যায় হচ্ছে মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন কথা। এটাই হচ্ছে আমার ভরবেগের সংরক্ষণশীলতা। অর্থাৎ ধরো এই হচ্ছে একটা এমন বস্তু আর এই হচ্ছে একটা M2 বস্তু। M1 বস্তুটা ধরো এখানে V1 বেগে এদিকে যাচ্ছে এবং M2 বস্তুটা ধরো, সরি V1 না, U1 বেগে, ধরো এটা U1 বেগে, পাম্প রিজেকশনটা ঠিকভাবে কাজ করে না। আচ্ছা যাই হোক, এই বস্তুটা হচ্ছে U2 বেগে এদিকে যাচ্ছে। সো ইভেনচুয়ালি তারা কি করবে, এক জায়গায় এসে তারা কলিশনে যুক্ত হবে, অর্থাৎ তাদের মধ্যে সংঘর্ষ হবে। সংঘর্ষ হওয়ার পরে ধরো M1 বস্তুটা আমাদের V1 বেগে এদিকে যাচ্ছে এবং M2 বস্তুটা V2 বেগে এদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম একটা কেসের জন্য কি হবে, মানে সংরক্ষণশীলতা থেকে লেখা যায় M1 U1 প্লাস M2 U2 ইকুয়ালস টু M1 V1 ইকুয়ালস টু, সরি, প্লাস M2 V2। এইটাই হচ্ছে আমার কথা, এটাই হচ্ছে আমার ভরবেগের সংরক্ষণশীলতা, সংঘর্ষণ বা কলিশনের রূপ। এখন এটা দিয়ে বিভিন্ন কেস আসে। ঠিক আছে, বিভিন্ন কেস আসে, তোমার কেসগুলো মেনলি জানা লাগবে। এই সূত্র সবাই জানো, কেসগুলো একটু আলাদা আলাদা করে জানা লাগবে। ধরো প্রথম 1 নাম্বার কেস হচ্ছে বুলেট আর বন্দুকের কেস। ঠিক আছে, ধরো একটা বন্দুক আছে, এই হচ্ছে একটা বন্দুক, একটু সুন্দর রং করে দিই। এই হচ্ছে একটা কালো একটা বন্দুক। ঠিক আছে, আচ্ছা এবার এই বন্দুকটার মধ্যে কি আছে, একটা বুলেট আছে। বুলেটটা মধ্যে আসলে তোমরা দেখবা না, এই জন্য বাইরে এঁকে দিলাম। আর ধরো এখান থেকে বুলেটটা ছুড়ে, ঠিক আছে, এর জন্য আগুন জ্বলতেছে। আচ্ছা এবার আমরা ধরি এই বন্দুকটার আগে ভর ছিল হচ্ছে M এবং এই বুলেটটার ভর হচ্ছে ছোট একটা M, যেহেতু তার ভর কম এই জন্য স্মল M দিছি এর ভর। এবার আমরা জানি যে কোনো একটা সংঘর্ষের পরে এবং আগে ভরবেগ সবসময় সেম থাকে। তাহলে এই লাইনটা আমরা লিখতে পারি, এটা থেকে আমরা যা জানি সেটা থেকে এই লাইনটা আমরা লিখতে পারি। এবার চিন্তা করো যে সংঘর্ষের আগে বন্দুক এবং বুলেটের ভরবেগ কত ছিল। বন্দুকের ভর ছিল M, বন্দুকের বেগ ছিল 0, কারণ বন্দুক তো লাফাচ্ছে না, এক জায়গায় দাঁড়ায় আছে। বুলেটের ভর ছিল M এবং এর বেগ ছিল 0, কারণ বুলেটও কোথাও যাচ্ছে না, এক জায়গায় দাঁড়ায় আছে। ইকুয়ালস টু লেখা যায় সংঘর্ষের পরে বন্দুকের ভর M এবং বেগ হচ্ছে V আমরা ধরি, প্লাস সংঘর্ষের পরে, অর্থাৎ সংঘর্ষ বলতে এখানে আমি বুঝেছি গুলিটা ছোড়ার পরে, বুলেটের ভর হচ্ছে M এবং বেগ হচ্ছে স্মল v। আচ্ছা এরকম যদি হয় তাহলে এইদিকে এই পুরো জিনিসটা 0 হয়ে যায় না, এই পুরো জিনিসটা 0। এটা যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি mv ইকুয়ালস টু মাইনাস mv। তাহলে এটা থেকে নর্মালি যেটা আসে প্রশ্ন সেটা হচ্ছে v ইকুয়ালস টু মাইনাস m বাই m ইন্টু v, এবং এই ভিটা নর্মালি কি, এই ভিটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। ঠিক আছে, বন্দুকের পশ্চাৎ বেগ। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা থেকেই কিন্তু আমাদের এই কেসে এই সূত্রটা আসে। এটা আবার নিউটনের থার্ড ল থেকে প্রমাণ করা যায়, বুঝছো।
আচ্ছা, তাহলে তোমরা সবাই এই ম্যাথ একটু করে দাও। হ্যাঁ, একটা বলি। কিছু বলতেছো কেউ? হ্যাঁ, স্যার বলেন। শুনতেছি না কেউ, যদি কিছু বলছি। বলে থাকো তাহলে চ্যাট বক্সে বলবো। বলছি ভাই, আরেকবার একটু বোঝাই দেন। আচ্ছা, আরেকবার বুঝাবো। আচ্ছা দেখো, এখানে আমি বলছি কি যে এই কথাটা বলছি যে একটা যে কোনো একটা ঘটনা ঘটার আগে যে ভরবেগ থাকে এবং ঘটনা ঘটার পরে যে ভরবেগ থাকে, এই দুইটা জিনিস সেম হয়। এটা হচ্ছে আমাদের শেখার কথা, ঠিক আছে? এখন বন্দুক থেকে গুলি ছুড়লে কি হবে, এই ঘটনাটা আমরা পর্যালোচনা করতেছি। এখন যে কোনো ঘটনা আমরা ঘটার আগে ঘটনার দিকে তাকাবো। ঘটার আগে তাকাইছি, বন্দুকের ভর m, বন্দুকের বেগ 0, বুলেটের ভর m, বুলেটের বেগ 0। এবার ঘটনা ঘটার পরে এটার দিকে তাকাইছি। ঘটনা ঘটার পরে হয়েছে কি, বুলেটটা ভি বেগে ছুটে গেছে এবং বন্দুকটাও হালকা পিছের দিকে চলে গেছে, ঠিক আছে? তাহলে এই বন্দুকের পশ্চাৎ বেগটা আমরা ভি ধরছি এবং বুলেটের বেগটা আমরা এই ভি ধরছি। এবার এটা জিরোর সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে। তাহলে এই সাইডে টোটাল আছে একটা বড় 0। তাহলে 0 যদি থাকে, এটাকে এই সাইডে নিলে মাইনাস হয়ে যাবে না? এটা প্লাস, এখন মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি সরাসরি ভিটা বের করছি। এই ভিটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, অর্থাৎ গুলিটা ছোড়ার পরে এই বন্দুকটা হালকা যে পিছের দিকে একটা ধাক্কা দেয়, সেই ধাক্কাটা হচ্ছে এই ভি, ঠিক আছে? আশা করি বুঝছো সবাই। এজন্য যদি কেউ বন্দুক দিয়ে গুলি ছোড়ো, তাহলে দেখবা যে পিছের দিকে অনেক জোরে একটা ধাক্কা দেয়। একটা মিম টেমপ্লেট ছিল এরকম, ছোট্ট একটা বাচ্চা বন্দুক দিয়ে গুলি করতেছে আর বাচ্চাটা পিছের দিকে পড়ে গেছে। তোমরা দেখছো কিনা জানি না। আচ্ছা, ফারহান অলরেডি অ্যান্সার বলে দিছো। ও না, অনেকেই বলছে। লাবির, সাদি, প্রভাকর, ইউষা, নীরব, দীপ্ত, ফারহান, জাভেদ, সবাই বলছে। আচ্ছা, সো এই ম্যাথটা আশা করি সবাই পারছো। তা আমি একটু করে দেই, কেউ যদি না পারো। বলছো 10 কেজি পরে একটা বন্দুক দিয়ে। আচ্ছা ভাই, আমার কোশ্চেন ছিল, বলো। যদি বলে বন্দুকের পশ্চাৎ বেগ, তাহলে কি অ্যান্সার কি প্লাস নাকি মাইনাস? যদি পশ্চাৎ বেগ বলে দেয় তাহলে অ্যান্সার প্লাসে হবে। আর যদি বলতো শুধু বন্দুকের বেগ, তাহলে মাইনাস। হ্যাঁ হ্যাঁ, জি, ঠিক আছে, পশ্চাৎ বেগ বলে দিলে প্লাস, কারণ অলরেডি দিক সে বলেই দিছে। আচ্ছা, শুনতেছো তোমরা আমাকে? হ্যালো? আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার এই ম্যাথটা কি বলছে হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ বের করা। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ হচ্ছে মাইনাস, বুলেটের ভর কত, 200 গ্রাম, মানে হচ্ছে 0.2, না সরি 200 না, 100 গ্রাম। এবং এইটার ভর হচ্ছে 10 কেজি ইন্টু বেগ হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। সো এটা তো ইজি, 20/10 2। সো এই মাইনাসটা থাকবে না, যেহেতু পশ্চাৎ বেগ বলে দিছে। সো থাকবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, নেট চলে গেছিল মনে হয়, শুনতেছো এখন সবাই? জি ভাই, শুনছি। এক সেকেন্ড, রিকানেক্ট হোক একটু ভালো করে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমরা এই সংঘর্ষ জিনিসটাকে একটু ভালো করে পড়ব। সংঘর্ষ জিনিসটা কি, এটা একটু ভালো করে শিখবো, কারণ সংঘর্ষ অনেক ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, সংঘর্ষ দুই ধরনের হয়, ঠিক আছে? সংঘর্ষ দুইটা টাইপ আছে। এক নাম্বার হচ্ছে ইলাস্টিক সংঘর্ষ বা স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে? ইলাস্টিক বা স্থিতিস্থাপক সংঘর্ষ। দুই নম্বরে হচ্ছে ইনইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে? আচ্ছা, এখন স্থিতিস্থাপক সংঘর্ষ কি, অস্থিতিস্থাপক সংঘর্ষ কি, এগুলোর উদাহরণ কি তোমরা নরমালি জানো। আমাদের বাস্তব জীবনে যেসব সংঘর্ষ আমরা দেখি, এই সংঘর্ষগুলো মেইনলি সবগুলো হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে?
স্থিতিস্থাপক সংঘর্ষ কোথায় আছে? এগুলো নরমালি পরমাণু জগতে, মানে ইলেকট্রনের সাথে প্রোটনের সংঘর্ষ, দুইটা ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ, এগুলো নরমালি স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ কি হয়? যে সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে, ভরবেগ সংরক্ষিত থাকে, আবার গতিশক্তিও সংরক্ষিত থাকে। ঠিক আছে, ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে। তোমাদের বইয়ের মধ্যে যে ম্যাথগুলো দেয় নর্মালি হয় কি, যে এই ম্যাথগুলো সবগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ ধরে দেয়, বলে দেয় যে সংঘর্ষটা স্থিতিস্থাপক, এই জন্য আমরা এই দুইটাই তখন ইউজ করতে পারি। ঠিক আছে, কিন্তু নর্মালি কিন্তু আমাদের দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ কোনোদিন স্থিতিস্থাপক হয় না, এগুলো কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়। অস্থিতিস্থাপক সংঘর্ষে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে, গতিশক্তি কিন্তু সংরক্ষিত থাকতে পারে না। কেন পারে না তোমরা নিজেরাই বুঝবা, কারণ হচ্ছে এখানে অনেক শব্দ উৎপন্ন হয়, এখানে অনেক তাপ উৎপন্ন হয়, এখানে অন্যান্য শক্তি উৎপন্ন হয়। সো গতিশক্তি পুরোটা কিন্তু গতিশক্তিতেই থাকতে পারে না, অন্যান্য শক্তিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। তাহলে কোনো সংঘর্ষ যদি বলে দেয় এটা স্থিতিস্থাপক, তখনই শুধু তোমরা এই দুইটা ইউজ করতে পারবা, আর যদি না বলে দেয় তখন তুমি শুধুমাত্র ভরবেগ ইউজ করতে পারবা, কারণ এইটা সবার জন্য সত্য। ঠিক আছে, আচ্ছা এবার স্থিতিস্থাপক যে সংঘর্ষ আছে এটার জন্য দুইটা খুব কুৎসিত দুইটা সূত্র আছে, খুব বিচ্ছিন্ন দুইটা সূত্র আছে। তোমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের সবচেয়ে বাজে সূত্র এই দুইটা, বাট এই দুইটা একটু তোমাদের মুখস্থ রাখতে হবে বা বুঝেও মনে রাখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আমি মুখস্থ করছিলাম কারণ মুখস্থ করে আমার কাছে বেশি ইজি লাগছে। মুখস্থ করলে এই দুইটা, মানে এই যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই দুইটা সূত্র জানলে তুমি যে কোনো স্থিতিস্থাপক সংঘর্ষের শেষ বেগ বের করতে পারবা। তো সূত্র দুইটা কি, যে v1 ইকুয়ালস টু, তোমরা অনেকে জানো, এটা কিন্তু বইয়ের মধ্যে সূত্র, আমি বাইরে থেকে লিখতেছি না, m1 প্লাস m2 বাই u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 বাই u2। এটা সূত্রটা মনে রাখার একটা প্যাটার্ন আছে, কয়েকবার নিজে নিজে লিখলে বুঝবা কোন প্যাটার্নে এটা মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে 2m1 আগে u1 এর সাথে, আর নিচে সবসময় হবে m1 প্লাস m2, আর এটার ক্ষেত্রে m2 মাইনাস m1, আর নিচে সবসময় m1 প্লাস m2 বাই u2। এই হচ্ছে আমার দুইটা সূত্র। এই দুইটা সূত্র কার কার মুখস্থ আছে বলো তো কমেন্টে, ওই কমেন্ট না কি জানো, চ্যাট বক্সে বলো। এটা তোমাদের কার কার মুখস্থ আগে থেকে ছিল এই দুইটা সূত্র? হ্যাঁ ভালো, নাহিদের ছিল, প্রণয়ের ছিল, প্রত্যয়ের ছিল, হ্যাঁ অনেকের ছিল, খুব ভালো। এই সূত্র দুইটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই সূত্র দুইটা মুখস্থ থাকলে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যে এই সূত্রের একটা পোর্শন জিরো হয়ে যায়। দেখবা যে ধরো u1 জিরো বলে দিছে, তখন এই পুরো পোর্শনটা জিরো, খালি এইটুকু থাকবে। ঠিক আছে, অথবা এইখানে বলছি u2 জিরো, তখন এই পুরো পোর্শনটা জিরো, খালি এইটুকু থাকে। সো সূত্রটা আলটিমেটলি খাতায় লেখার সময় আসলে এত বড়ও হয় না, ছোটই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা সো এখান থেকে আমরা একটা ম্যাথ করব। ঠিক আছে, এখান থেকে আমরা একটা ম্যাথ করে সূত্রটা আয়ত্তে আনবো। এই ম্যাথটা করব সবাই। না নীরব, এই সূত্রের মোটামুটি এইটাই মনে রাখার মতো রূপ, বাট চাইলে তুমি এখানে যোগ বিয়োগ করে অন্য রূপ বানাইতে পারো।
লাভির একটা অ্যান্সার বলছো, অ্যান্সার তো দুইটা হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু করি, অনেক বড় তো, তোমাদের টাইম লাগবে, আমিও করতে থাকি তোমরা করতে থাকো, ঠিক আছে। আচ্ছা সো এখানে বলছে একটা গাড়ি 10 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে চলতেছিল আর একটা হচ্ছে পশ্চিম দিকে চলতেছিল, তাহলে পূর্ব আর পশ্চিমকে আমাদের দুইটা দিক দিতে হবে, ঠিক আছে। এইটাকে ধরি আমি পশ্চিম, এইটাকে আমি প্লাস ধরি, ঠিক আছে, আর এটাকে আমি মাইনাস ধরি, এটাকে আমি দেই পূর্ব। আচ্ছা দিলাম, ঠিক আছে। এবার কি হবে, এবার কি করব, আমরা জাস্ট ম্যাথ করব, আর ম্যাথ করলে তো ইজি। v1 বের করব, v1 এর এই সূত্রটা নিয়ে আসি আমি, দুইটা সূত্রই আমি একটু নিয়ে আসি। সো এখানে হচ্ছে আমার u1, সো আমরা কোনটা u1 ছিল কোনটা u2 ছিল এটা একটু এখানে আইডেন্টিফাই করে ফেলি। 10 মিটার/সেকেন্ডের বেগে পূর্ব দিকে চলতেছিল, তাহলে এটাকে আমি দিই প্রথম গাড়ি, তাই না, তো প্রথম গাড়ি এটা হচ্ছে u1, আর এইটা হচ্ছে আমার গাড়ি। তো এখানে হচ্ছে m1 আমরা দিব m, আর m2 আমরা দিব হচ্ছে 2m, আর এখানে দিব m প্লাস 2m, আর u1 কত দিব মাইনাস 10 প্লাস এখানে আমরা দিব 2 ইন্টু 2m, এখানে m প্লাস 2m, আর এটা দিব হচ্ছে মাইনাস, u2 তো প্লাস, প্লাস 12 প্লাস 12। এবার এখানে কত হয় তোমরা দেখো, আশা করি এবার কনসেপ্টটা বুঝতে পারছো যে কিভাবে হবে। একটাকে m ধরবা প্রথমটাকে, আর পরেরটাকে 2m ধরবা, এবার দেখবা m কাটাকাটি চলে গেছে, খালি এখানে ভ্যালুগুলো থাকবে, ঠিক আছে। এখানেও সেম করলে জাস্ট একটা অ্যান্সার আসবে। আর একটা কনসেপ্ট হচ্ছে মেইন বোঝা যে একটাকে মাইনাস একটাকে প্লাস ধরতে হবে। এই দুইটা জিনিস বুঝলে তোমরা v1 যেরকম বের করে ফেলবা এরকম করে v2 ও বের করে ফেলতে পারবা, ঠিক আছে। এবার অ্যান্সারের সময় লিখতে হবে যে যদি v1 পজিটিভ আসে, ঠিক আছে, v1 যদি পজিটিভ আসে তাহলে লিখবা যে v1 পশ্চিম দিকে চলতেছিল, আর v1 যদি নেগেটিভ আসে তখন তুমি লিখবা যে v1 পূর্ব দিকে চলতেছিল। v2 এর জন্য সেম কথা, ঠিক আছে। সবাই পারবা এই ম্যাথটা, আমাকে একটু বলো যে এটা সবাই পারবা কিনা, সবাই পারবা? বস জি ভাইয়া পারবো। বুঝতে পারছি। কেউ কি আসো যে এই ম্যাথটা পারবা না? কেউ কি আসো বলো এই ম্যাথটা পারবা না, এরকম কেউ আসো? প্রত্যয় হ্যান্ড রেজ করছো, তুমি কি পারবা না? না স্যার, ভুল করে হয়ে গেছে, হ্যান্ড রেজটা ভুল করে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এটা আশা করি সবাই পারবা। আচ্ছা ওকে, এবার দেখো আমরা জাস্ট f ইকুয়ালস টু m এই সূত্রটা সবাই জানি, তাই না, এবং এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ আসে, এটা আমরা জানি। সো এই সূত্রটাকে আমি একটু নতুন করে জানবো। কিভাবে জানবো, যে সামেশন অফ f ইকুয়ালস টু m, এর অর্থ হচ্ছে f ইকুয়ালস টু m মানে হচ্ছে বল, ভর এবং ত্বরণের গুণফলের সমান, ঠিক আছে। সামেশন অফ f ইকুয়ালস টু m মানে হচ্ছে যতগুলা বল আছে, যতগুলা বাহ্যিক বল আছে সবগুলা বলের যোগফল হবে ওই বস্তুর ভর এবং ওই বস্তুর উপর যে ত্বরণ কাজ করতেছে ওইটা যোগফলের সমান। ধরো f1 একটা বল, f2 একটা বল, f3 একটা বল, f4 একটা বল, এরকম করে অনেক বল আছে, সব বলগুলোর যোগফল হবে হচ্ছে m এ। এই কনসেপ্টটা আমরা একটু জানবো, ঠিক আছে। এই কনসেপ্টটা জানলে আমাদের অনেক ম্যাথে সুবিধা হবে, ঠিক আছে। যেমন ধরো এই একটা ম্যাথ, এই ম্যাথটা একটু সবাই করো, করে আমাকে অ্যান্সার বলো, দুইজন অ্যান্সার বললেই আমি ম্যাথটা কি করে দেবো, নিজে করে দেবো। করো সবাই।
18 18 18 500 সবাই। আচ্ছা দেখো, তাহলে এই ম্যাথটা কি হয়েছে, এখানে একটা 200 নিউটনের একটা ফোর্স কাজ করতেছে, ঠিক আছে? 10 কেজি ভরের একটা বস্তুর উপরে 200 নিউটনের একটা ফোর্স কাজ করতেছে। এখন আমাকে জিজ্ঞেস করছে যে এ ইকুয়ালস টু কত হবে, কিন্তু এখানে একটা ঘর্ষণ বল আছে এই বস্তুটা এবং এই তলের মধ্যে একটা ঘর্ষণ বল আছে যেটা 20 নিউটন। তাহলে আমরা আগে থেকে জানি কি, আমরা জানি সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। তাহলে সামেশন অফ এফ এর মধ্যে কতগুলো এফ আছে, দুইটা এফ আছে, একটা হচ্ছে আসল এফ আর মাইনাস হবে হচ্ছে এফ কে। কেন মাইনাস, কারণ এটার দিক বিপরীত, ইকুয়ালস টু এম এ। আহা, অটো শেপ হয়ে গেছে, লাভ শেপ, নাইস। আচ্ছা, সো এইটা হচ্ছে এম এ। সো আমরা কি বের করব, এ বের করব। এ ইকুয়ালস টু তাহলে এফ মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। সো এফ ইকুয়ালস টু 200 মাইনাস এটা হচ্ছে 20 আর এম হচ্ছে 10। সো এটা হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আশা করি এটা সবাই পারছো। সো এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এবার একটা লিফটের কনসেপ্ট দেখো। আচ্ছা ভাইয়া, যদি বলো। মিটিংটা এন্ড হয়ে যায় তাহলে আমরা কি করব? যে মিটিংটা এন্ড হয়ে গেলে কি করব? মিটিং যদি এন্ড হয়ে যায় তাহলে একটু ওয়েট করবো, আমার যদি পড়ানো বাকি থাকে আমি আবার একটু লিংক দিব, ওকে আবার ভাইয়া। লিংক আবার জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা দেখো, লিফটের একটা কনসেপ্ট তোমাদের পড়ানো বাকি, সেটা একটু তোমাদের বুঝাই। দেখো, কোন একটা, এই ধরো আমি একটা লিফট এঁকে রাখছি, একটা লিফট, এটার মধ্যে একটা মানুষ আছে, যদিও এটা মানুষটা এলিয়েনের মতো লাগতেছে, ইচ্ছা করে এলিয়েনের মতো আঁকছে, ঠিক আছে? আমি কিন্তু ভালো আঁকতে পারি, কিন্তু ফিজিক্স পড়ানোর সময় ভালো আঁকতে ইচ্ছা করে না। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে একটা লিফট। লিফট নর্মালি একটা দড়ির মধ্যে ঝুলানো থাকে এবং এখানে একটা মানুষ আছে। এখন এই লিফটের অনেকগুলো কেস হইতে পারে, তোমাদের আমি বিশাল বিস্তারিত থিওরি ঝামেলা বুঝাবো না, তোমাদের একদম শর্টকাটে 4টা কেস দিয়ে তোমাদের বুঝাই দেবো, ঠিক আছে? আচ্ছা, সো প্রথম কেস হচ্ছে, তাড়াহুড়োর কিছু নাই, মিটিং এন্ড হয়ে গেলে আবার আমি লিঙ্ক দেবো, আবার জয়েন করবা, ঠিক আছে? সমস্যা নেই। প্রথম কেসটা হচ্ছে, একটা লিফট যদি সমবেগে উপরের দিকে উঠে, সমবেগে উপরের দিকে উঠে অথবা সমবেগে নিচের দিকে নামে, কথাটা বুঝিও যে সমবেগে, ঠিক আছে? অর্থাৎ বেগ সেম আছে, ভেলোসিটি সেম আছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, এরকম ভাবে যদি উপরে উঠে অথবা এরকম ভাবে যদি নিচে নামে, সেক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কি হবে, এটার জন্য আমরা সবসময় একই সূত্র দিয়ে করব, যে আমরা সবসময় জানি যে সমবেগের জন্য বেগ যখন চেঞ্জ হয় না তখন ত্বরণ কত হয়, ত্বরণ হয় 0, ঠিক আছে? বেগ চেঞ্জ না হলে ত্বরণ হয় 0, কারণ ত্বরণের সংজ্ঞাই হচ্ছে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হার যখন 0 তখন ত্বরণ কি হবে, 0 হবে, ঠিক আছে? তাহলে এই কেসের ক্ষেত্রে সবসময় আমরা এই সূত্র ইউজ করবো, T ইকুয়ালস টু W ইকুয়ালস টু M ইন্টু G প্লাস মাইনাস A। কখন প্লাস কখন মাইনাস, এইটা হচ্ছে আমাদের জানার ব্যাপার, ঠিক আছে? সো এই কেসের জন্য কি হবে, এই কেসের জন্য W ইকুয়ালস টু mg হবে, ঠিক আছে? W ইকুয়ালস টু mg হবে। এটাই হচ্ছে লিফটের মধ্যে যে ব্যক্তি আছে সেই ব্যক্তির ওজন, কারণ এখানে এই কেসের জন্য কি a ইকুয়ালস টু 0। তাহলে আমাকে কোশ্চেনটা কি করবে, এই ধরনের কেসে আমাকে কোশ্চেনটা কি করবে, কোশ্চেনটা এটা করবে যে লিফটের মধ্যে একটা মানুষ আছে, লিফটটা 10 মিটার পার সেকেন্ডে উপরের দিকে উঠতেছে, ব্যক্তিটার ওজন কত হবে? তখন তুমি কি বলবা, ব্যক্তির ওজন যত আছে অতই থাকবে, W ইকুয়ালস টু mg, ঠিক আছে? অথবা সে 20 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামতেছে, তার ওজনটা কি হবে? তুমি বলবা যেটা আছে ওইটাই থাকবে, তার ওজন W ইকুয়ালস টু mg হবে, কারণ সমবেগের জন্য ওজন চেঞ্জ হয় না, উপরে উঠুক বা নিচে নামুক ডাজন্ট ম্যাটার, ওজন চেঞ্জ হয় না। সবাই বুঝতে পারছো? বলো কে বুঝো না এই কনসেপ্টটা? ভাইয়া বুঝছি। সবাই বুঝছো, গুড, ঠিক আছে? সমবেগের জন্য ওজন চেঞ্জ হয় না, উপরে উঠুক নিচে নামুক ওজন সেম থাকে। সেকেন্ড নাম্বার কেস, যে এ ত্বরণে যদি উপরে উঠে লিফটটা, যে এ ত্বরণ নিয়ে বস্তু লিফটটা উপরে উঠতেছে, ঠিক আছে? এ ত্বরণ নিয়ে লিফটটা উপরে উঠতেছে। সবাই মনে রাখবা যে উপরে ওঠা ভালো না, নিচে নামা খারাপ, ঠিক আছে? উপরে ওঠা ভালো, নিচে নামা খারাপ। তাইলে উপরের জন্য আমরা প্লাস ধরবো, নিচের জন্য আমরা মাইনাস ধরবো, উপরের জন্য আমরা প্লাস ধরবো। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমাদের ওজনটা হবে হচ্ছে m ইন্টু জি প্লাস এ, এটা হবে আমার উপরে ওঠার ক্ষেত্রে। আমার কেন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে জানার দরকার নাই, এইভাবে মনে রাখবা, মনে রাখা ইম্পর্টেন্ট। আর তুমি এখানে কিন্তু ফিজিসিস্ট না, তুমি এখানে জাস্ট একটা পরীক্ষায় কেমনে দ্রুত সলভ করা যায় এটা শিখতেছো, ঠিক আছে? তাহলে উপরে ওঠার জন্য, উপরে ওঠা ভালো কাজ, তাহলে উপরে ওঠার জন্য প্লাস, উপরে ওঠার জন্য সূত্র হবে প্লাস। নিচে নামা খারাপ কাজ, তাহলে নিচে নামার জন্য মাইনাস, নিচে নামার জন্য সূত্র হবে মাইনাস। নিচে নামার জন্য তাহলে সূত্র কি, m ইন্টু জি মাইনাস এ, ঠিক আছে? তাহলে এই সূত্র তিনটা তোমাদের মনে থাকবে, খুব ভালো করে বলো।
উপরে ওঠার জন্য জি প্লাস এ, নিচে নামার জন্য জি মাইনাস এ, সমবেগে উপরে উঠতেছে বা নিচে নামতেছে, কোনো চেঞ্জ হবে না। বুঝছো সবাই? বলো। ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, গুড, ঠিক আছে, তাহলে এটা সবাই বুঝলা। এবার 4 নাম্বার যে কেসটা আছে সেটা হচ্ছে লিফটার ওজনহীনতা কখন কখন আমার মনে হবে যে আমার গায়ে কোনো ওজনই নাই, এটা কখন মনে হবে? যখন লিফটটা জি ত্বরণে নিচে নামবে। সবাই বুঝছো, ডব্লিউ ইকুয়ালস টু এম ইনটু নিচে যখন নামতেছে সো মাইনাস হবে, এটা তো সবাই বুঝো, তাহলে জি মাইনাস এ। এবার এই এর ভ্যালু যখন জি হবে তখন ঘটনাটা কি হবে? তখন এম ইনটু জি মাইনাস জি হয়ে যাবে না, এবং জি মাইনাস জি এর মান কত? 0। সো এটা তখন হবে এম ডট 0 অর্থাৎ 0। তখন অর্থাৎ আমার তখন কোনো ওজনই থাকবে না। আমাকে একজন একটু বলো যে কখন এরকম হবে যে লিফটটা জি ত্বরণে নিচে নামতেছে? এর এই কেসটা কখন ভাইয়া হবে? যখন হচ্ছে আমরা লিফটটা এক হাইট পর্যন্ত যাবে, তারপর আমরা হচ্ছে লিফটের রশিটা কেটে দিলাম, তখন যখন পড়বে ওই সময় হচ্ছে আমরা কোনো ওজনই বুঝতে পারবো না নিজের। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলছো তুমি, তোমার কনসেপ্টটা খুব ভালো যে লিফটটা যদি রশি ছিঁড়ে মুক্তভাবে নিচে পড়ে, ঠিক আছে, লিফটটা যদি রশি ছিঁড়ে মুক্তভাবে নিচে পড়ে তখন কিন্তু আমরা এই কেসটা পাবো, অর্থাৎ তখন কিন্তু আমি লিফটের মধ্যে কোনো ওজন ফিল করব না, ঠিক আছে? আচ্ছা, মিটিং আর 4 মিনিট আছে, আমি ট্রাই করবো 4 মিনিটের মধ্যে শেষ করার, কারণ আমাদের বেশি পড়া নাই। আচ্ছা, মেবি বেশি পড়া আছে, আরেকবার জয়েন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটু কষ্ট করে সাথে সাথে জয়েন করে ফেলবা সবাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু নিউ একটা লিংক দিচ্ছি, তোমরা আবার একটু জয়েন করো, ঠিক আছে? আবার জয়েন করো কষ্ট করে। আচ্ছা, আশা করি সবাই চলে আসছে আই গেস। গ্রুপের মধ্যে একটা এভরিওয়ান মেনশন দিও তো একজন। আচ্ছা, 17 জন, 17 জন সম্ভবত ছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করি। দেখো, তাহলে আমরা বলতেছিলাম কি বলতেছিলাম, এক সেকেন্ড রেকর্ডটা অন করি। আমরা এটা বলতেছিলাম যে লিফটের মধ্যে কি কি কাহিনী হবে। সো 4টা কাহিনী আমি দেখছি: সমবেগে উপরে ওঠা বা নিচে নামা, ত্বরণ নিয়ে নিচে নামা, ত্বরণ নিয়ে উপরে ওঠা এবং ওজনহীনতা। এই 4টা কেস আমি দেখছি, ঠিক আছে? মোটামুটি 5টা কেস বা 4টা কেসের মধ্যে দেখাইছি। আচ্ছা, এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ঘর্ষণ নিয়ে পড়বো। তোমাদের বইয়ের সবচেয়ে লাস্টে যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে ঘর্ষণ, ঠিক আছে? ঘর্ষণ নিয়ে আমরা পড়বো। তাহলে ঘর্ষণ নিয়ে পড়ার জন্য তোমার একটা কনসেপ্ট জানা লাগবে যে এই ধরো একটা ফ্লোরের মধ্যে আছে একটা বস্তু রাখা, ঠিক আছে? এই বস্তুটার ভর হচ্ছে এম। এখন এই বস্তুটা নিচের দিকে, তার মানে কোন বল কাজ করতেছে? এমজি কাজ করতেছে, অর্থাৎ বস্তুটার নিজের ওজন কাজ করতেছে। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী তোমরা জানো যে কোনো বস্তু যদি কোথাও একটা বল প্রয়োগ করে, তাহলে যার উপর বল প্রয়োগ করছে সেও ওই বস্তুটার উপর সমান এবং বিপরীত একটা বল প্রয়োগ করবে, তাই না? তাহলে সেই বিপরীত বলটার মান হবে কি? উপরের দিকে হবে এন। এটাকে আমরা বলি নর্মাল ফোর্স বা অভিলম্ব ক্রিয়া। এটা সম্পর্কে তোমরা ইন্টারে ভালো করে জানবে, এখন অত ভালো করে জানা লাগবে না। এখন তুমি শুধু এটা জানো যে বস্তুটা এবং এই যে বস্তুটা যে তলের উপরে আছে, এই তলের মধ্যে একটা ঘর্ষণ কাজ করতেছে না? এফ এস, স্থিতি ঘর্ষণ। সেই স্থিতি ঘর্ষণের মান হবে মিউ এস ইন্টু এন। কোন এন? এই এন।
এই n ইকুয়ালস টু কিন্তু mg, এখানে সবসময় যে mg হবে এমন না, কিন্তু এখানে mg, বুঝছো? সো এইটা হচ্ছে আমার ঘর্ষণের সূত্র। ভাই আরেকটু বলেন একটু। মিউ এস ইন্টু এমজি বলবো। আচ্ছা, আমি বলছি যে একটা তলের উপরে একটা বস্তু আছে, ঠিক আছে? একটা তলের উপরে একটা বস্তু আছে। এখন বস্তুটার একটা ওজন আছে, কত ওজন? বস্তুটার ভর যদি হয় এম, তাহলে এটার ওজন হবে এমজি, তাই না? বস্তুটার ভর এম হইলে ওজন হচ্ছে এমজি। এখন তোমরা সবাই জানো নিউটন তৃতীয় সূত্র অনুযায়ী আমি যদি ফ্লোরের উপরে একটা লাথি মারি, ফ্লোর আমাকে একটা ফোর্স দিবে না? দিবে। আমি ফ্লোরের উপর দাঁড়ায় আছি, মানে আমার নিজের ভর দিয়ে আমি ফ্লোরকে একটা ফোর্স দিচ্ছি। ফ্লোর নিজেও কিন্তু বিপরীত দিকে উপরে একটা ফোর্স দিচ্ছে, সেই ফোর্সটাই কিন্তু এই এন বা অভিলম্ব ক্রিয়া, ঠিক আছে? এইটাই কিন্তু অভিলম্ব ক্রিয়া বা নর্মাল ফোর্স। এইটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি ফ্লোরের মধ্যে ঢুকে যাইতাম। যেমন ধরো কাদা মাটির উপরে যখন আমরা দাঁড়াই, তখন কিন্তু কাদা আমাদের সেই সমান ফোর্সটা দিতে পারে না, এই জন্য কিন্তু আমরা কাদার মধ্যে ঢুকে যাই। কিন্তু শক্ত কিছুর উপরে দাঁড়াইলে এটা কিন্তু আমাদের সমান একটা বিপরীত বল দেয়, সো আমরা কিন্তু তখন এটার মধ্যে ঢুকে যাই না, ঠিক আছে? এটাও একটা ভিন্ন কথা। মেইন কথা হচ্ছে এই যে ফ্লোরটা এবং এই যে বস্তুটা, এই দুইটার মধ্যে একটা ঘর্ষণ কাজ করতেছে, এই জন্যই এটা এই জায়গায় ধরে আছে। যদি না থাকতো এটা স্লিপ করে চলে যাইতো, বুঝছো? সেটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ। সেই স্থিতি ঘর্ষণের মান হবে একটা ধ্রুবক ইন্টু এই যে অভিলম্ব ক্রিয়া, সেই অভিলম্ব ক্রিয়া, এই দুইটার গুণফল। এই যে ধ্রুবকটা, সেই ধ্রুবকটার নাম আমরা দেই হচ্ছে ঘর্ষণ ধ্রুবক, ঠিক আছে? বা ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে? এই ঘর্ষণ গুণাঙ্কের নাম হচ্ছে মিউ, ঠিক আছে? মিউ, মিউ। আচ্ছা দেখো, এবার ঘর্ষণ গুণাঙ্কের এই একটা কনসেপ্ট শিখলাম। আর একটা কনসেপ্ট কি আছে ঘর্ষণ গুণাঙ্কের তোমাদের বইতে যেটা আছে, এটাও তোমাদের বইতে আছে কিন্তু সুন্দর করে এক্সপ্লেইন করে না, এই জন্য আমি সুন্দর করে এক্সপ্লেইন করে বললাম। আনত তল বরাবর যদি একটা ঘর্ষণ থাকে, ঠিক আছে? ধরো এই একটা আনত তল, ঠিক আছে? এই আনত তলের মধ্যে এইখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। এবার আনত তল বড় এই এখানে যে কোণটা, এটা হচ্ছে থিটা, ঠিক আছে? এবং বস্তুটার নিজের একটা ওজন আছে, নিজের একটা ভর আছে, ভর হচ্ছে এম। এরকম যদি হয়, বস্তুটা ধরো এদিকে স্লিপ করে পড়ে যাবে, তাহলে এদিকে একটা ঘর্ষণ বল থাকবে না তল এবং বস্তুর মধ্যে? এই ঘর্ষণ বলটার মান কি হবে? এফ কে, বা গতীয় ঘর্ষণ। এবং এই গতীয় ঘর্ষণটার ভ্যালু কত হবে তোমরা অনেকে এই ঘটনাটা জানো, কারণ এটা বইয়ের মধ্যে আছে। তাহলে এই গতীয় ঘর্ষণটার ভ্যালু হবে, ভাই আরেকটু একটু বুঝাই দেন। ওকে, এই গতীয় ঘর্ষণটার ভ্যালু হবে হচ্ছে মিউ কে ইন্টু ওই যে আগে আর, আচ্ছা এখানে তোমাদের এইটা শেখা লাগবে না, এখানে তুমি এইটুকু শেখো যে এখানে যে ঘর্ষণ গুণাঙ্কটা কাজ করবে মিউ কে, সেই ঘর্ষণ গুণাঙ্কটার মান হবে হচ্ছে ট্যান থিটা। এটা তোমাদের বইয়ের মধ্যে আছে যে এইটার মান হবে ট্যান থিটা। আবার একটু বলি এইটা আনত তলের ব্যাপারে। এটা কি, এখানে একটা আনত তল আছে, ঠিক আছে? আনত একটা তল আছে, অর্থাৎ ইনক্লাইন্ড একটা প্লেন আছে, সেইটার উপরে একটা বস্তু আছে, এই একটা বস্তু, ঠিক আছে? এখন বস্তু, যে কোনো একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর সংস্পর্শে থাকলে এদের মধ্যে কি থাকে? ঘর্ষণ। ঘর্ষণের এই বেসিক কনসেপ্টটা সবার জানা লাগবে যে দুইটা বস্তু একটা আর একটার সাথে যদি আনত তলের, মানে ইংরেজি হচ্ছে ইনক্লাইন্ড প্লেন, আচ্ছা দেখো, দুইটা বস্তু একটা আর একটার সাথে সংস্পর্শে আছে, এটার মানেই হচ্ছে এদের মাঝখানে আছে কি? ঘর্ষণ, ঠিক আছে? দুইটা বস্তু একসাথে আছে মানে এদের মাঝখানে আছে ঘর্ষণ। সো এই ঘর্ষণ বলটার মান হবে, আনত তল যদি হয় তাহলে এই তলটা যদি থিটা কোণে আনত হয়, তাহলে এই ঘর্ষণ বলটার মান হবে ট্যান থিটা। এটা তোমাদের বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? দেখবা যে একটা বই এরকম চওড়া করে বইয়ের উপরে একটা ডাস্টার রেখে ওইটা নিচে পড়তেছে, এরকম একটা কনসেপ্ট বুঝাইছে জাফর স্যার, ঠিক আছে? আচ্ছা, আর উপরে যেটা বলছি এটা আশা করি বুঝছো, দুইবার এক্সপ্লেইন করছি। এরপর যদি তোমরা কেউ না বুঝছো তাহলে আরেকবার ভিডিও দেখবা, তারপর না বুঝলে আবার আমাকে নক দিবা। আশা করি বুঝছো সবাই, ঠিক আছে? খুব ডিটেইল লাগবে না, একদম যে ম্যাথ চলে আসবে এখান থেকে এমন না, কিন্তু জিনিসটা লাগবে, কনসেপ্টটা লাগবে। আচ্ছা এবারে, এবং পরীক্ষায় ঘর্ষণ দিয়ে আমি প্রবলেম দিব, ওই প্রবলেমের একটা সলভ ক্লাস করাবো, তখন আরো ক্লিয়ার হবে তোমাদের। আচ্ছা এবার দেখো, এবার কি বলছি। আচ্ছা এখানে তোমাদের একটা যে জানা লাগবে, এটা তো আমরা শিখলাম। এছাড়া জানা লাগবে কি? জানা লাগবে হচ্ছে ঘর্ষণের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। সবচেয়ে ছোট ঘর্ষণকে আবর্ত ঘর্ষণ, তারপরে কে? প্রবাহী ঘর্ষণ, তারপরে কি? গতি ঘর্ষণ, তারপরে কি? স্থিতি ঘর্ষণ। তাহলে সবচেয়ে বড় ঘর্ষণ হচ্ছে স্থিতি এবং সবচেয়ে ছোট ঘর্ষণ হচ্ছে আবর্ত।
ঠিক আছে, এই জিনিসটা জানা লাগবে। সবচেয়ে বড় ঘর্ষণ স্থিতি, সবচেয়ে ছোট ঘর্ষণ আবর্তন, এটা একটু জানা লাগবে। আচ্ছা ঠিক আছে, এবারে আমরা কি শিখবো? শিখবো হচ্ছে, আচ্ছা এটার ইংরেজি, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, এটা প্রবাহিটা কি হবে? ফ্লুইড ফ্রিকশন। আবর্তন হচ্ছে রোলিং ফ্রিকশন। ঠিক আছে, আচ্ছা এবারে গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি এবং ভরবেগ বা মোমেন্টাম, এই দুইটার মধ্যে রিলেশনশিপটা, এই দুইটার মধ্যে সম্পর্কটা আমরা শিখবো। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস শেখা লাগবে। ফার্স্ট অফ অল তোমরা দুইটা জিনিস জানো যে ভরবেগ ইকুয়ালস টু ভর এবং বেগের গুণফল, এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। এবং 2 নম্বর কথা কি, যে গতিশক্তি ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার, এটা হচ্ছে 2 নম্বর কথা। এবার আমি কি করব, আমি এই সূত্রটার মধ্যে অর্থাৎ ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, এইটার উপরে এবং নিচে এম দিয়ে গুণ করি। ঠিক আছে, উপরে এবং নিচে এম দিয়ে গুণ করি, তাহলে এখানে থাকবে হাফ, উপরে থাকবে এম ভি হোল স্কয়ার ডিভাইডেড বাই এম, উপরে এবং নিচে এম দিয়ে গুণ করছি। ঠিক আছে, এবার এখানে থাকবে কি দেখো, এম ভি মানে হচ্ছে পি, তাই না? সো উপরে আমি পি বসাই দিতে পারি, হাফ, পুরোটাই লিখি, ই কে ইকুয়ালস টু হাফ, উপরে পি স্কয়ার নিচে এম। সো আমি লিখতে পারি কে ইকুয়ালস টু, ই কে কে আমি সংক্ষেপে কে লিখি। ঠিক আছে, কে ফর কাইনেটিক এনার্জি, উপরে হচ্ছে পি স্কয়ার নিচে হচ্ছে টোয়াইস এম। এই সূত্রটা মনে রাখো, এটা হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝছো। এবার এটা যদি বুঝো তাহলে এই ম্যাথটা একটু করো। এই ম্যাথটা আমার মনে হয়েছে যে ইংরেজি অনুবাদ করার দরকার নাই, তোমরা এমনি বুঝবা, যেমন ক্যাজুয়ালি লিখে দিছি। 2 কেজি ভরের একটা বস্তুর গতিশক্তি 2 গুণ করলে ভরবেগ কত গুণ হবে? কাইনেটিক এনার্জি 2 গুণ করছি, সো ভরবেগ বা মোমেন্টাম কয় গুণ হবে? এটা একটু করো সবাই ফার্স্ট। √2 গুণ হবে, লাভের বলে দিছো। আচ্ছা, সো এটার জন্য আমরা কি করব? আচ্ছা উপর থেকে আমরা একটা সম্পর্ক লিখতে পারি, বুঝছো? আমরা এই সম্পর্ক, ম্যাথটা করার আগে সম্পর্কটা লিখি। ধরো আমরা জানি কে ইকুয়ালস টু পি স্কয়ার বাই 2m। ঠিক আছে, এইটা থেকে আমি লিখতে পারি যে k1 বাই k2 ইকুয়ালস টু p1 স্কয়ার বাই p2 স্কয়ার, এটা লিখতে পারি। ঠিক আছে, এইটা একটু তোমরা চাইলে মনে রাখতে পারো, এটা তোমরা চাইলে মনে রাখতে পারো। তাহলে এইটা দিয়ে আমরা চাইলে সহজে ম্যাথটা করতে পারি যে এবার 2 কেজি ভরের বস্তুর গতিশক্তি 2 গুণ করছে, তাহলে আগে গতিশক্তি ছিল কে, এখন গতিশক্তি হচ্ছে টোয়াইস কে, তাহলে ভরবেগ কত গুণ হবে? তাহলে আগে ভরবেগ ছিল পি স্কয়ার, এখন ভরবেগ হবে p2 স্কয়ার। তাহলে এরকম যদি হয় কে কে কাটা যায়, সো p2 ইকুয়ালস টু কত থাকে? থাকে হচ্ছে 2p স্কয়ার। ঠিক আছে, সো এটা রুট করলে হয় √2 ইনটু p, সো p2 হয় √2 ইনটু p, অর্থাৎ √2 গুণ হবে। এটা হচ্ছে आंसर। কিবোর্ডে রুট নাই, আচ্ছা হ্যাঁ পারছো সবাই। আচ্ছা রিলেশনটা কি জানো? এটা হচ্ছে তুমি একবার এই সমীকরণটা লিখবা, লিখে 1 নাম্বার সমীকরণ দিবা, তারপরে আবার এই সমীকরণটা লিখবা, 2 নাম্বার সমীকরণ দিবা, তারপর 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করবা, ভাগ করলে এই জিনিসটা আসবে। অত ডিটেইল তোমাদের এখন দেখানোর দরকার নাই দেখে আমি সরাসরি লিখে দিচ্ছি, তোমার এইটুকু মনে রাখলেই চলবে। ঠিক আছে, আচ্ছা ওকে, এটা ভালো কথা, এটা আমরা শিখছি। এবার তোমরা আমাকে একটু বলবা যে এই জিনিসটা বাসায় তোমরা বের করে দেখবা। ঠিক আছে, এটা এই জন্য এইচডব্লিউ লিখছি, বের করে দেখবা যে দুইটা বস্তুর ভরবেগ যদি সমান হয় তাহলে গতিশক্তি কার বেশি। ঠিক আছে, আর দুইটা বস্তুর গতিশক্তি যদি সমান হয় তাহলে ভরবেগ কার বেশি। সবাই আবার খেয়াল করো, যারা ডিস্ট্রাক্টেড হয়ে গেছে আবার খেয়াল করো, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। দুইটা বস্তুর যদি ভরবেগ সমান হয় তাহলে গতিশক্তি কার বেশি, এবং গতিশক্তি সমান হলে ভরবেগ কার বেশি। বাসায় এই দুইটা বের করে আমাকে দেখাবা। ঠিক আছে, আমি জাস্ট উত্তরটা বলে দেই যে গতিশক্তি সবসময় বেশি হবে হালকা বস্তু, ঠিক আছে, এবং ভরবেগ সবসময় বেশি হবে ভারী বস্তু। এটা মনে রাখলে
অনেক সহজ হয়, অনেক জিনিস সহজ হয়ে যায়। এই জিনিসটা যদি একটু কষ্ট করে মনে রাখতে পারো। তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাই খালি মুখস্থ করায় জিনিসপত্র, ফিজিক্সের মধ্যে অনেক কিছু মুখস্থ করতে বলে, মনে রাখতে বলে, মনে হয় মেডিকেলে পড়ে দেখে সব মুখস্থ করতে বলে। আসলে জিনিসটা এমন না। আমি একসময় কিচ্ছু মুখস্থ করতাম না, একটা শব্দ মুখস্থ করতে চাইতাম না, বুঝছো? আমি মনে করতাম যে আমি সবকিছু বুঝবো, আমি কেন মুখস্থ করবো, মুখস্থ করা তো একটা খারাপ কাজ। কিন্তু অনেক জিনিস তুমি বিশ্বাস করো যে তোমাদের বয়সে অনেক জিনিস মুখস্থ করলে, একটু কষ্ট করে মুখস্থ করলে জীবন অনেক সহজ হয়ে যায়, বুঝছো? পরীক্ষায় অনেক দ্রুত ম্যাথ করা যায়। তো এই জন্য যে জিনিসটা মুখস্থ করলে তোমাদের উপকার হবে এইটা আমি মুখস্থ করতে বলি, বুঝছো? বুঝবা, এরপরে মুখস্থ করবা, মুখস্থ করা পাপের কিছু না। সো এইটা একটু কষ্ট করে মনে রাখবা যে হালকা বস্তুর গতিশক্তি বেশি, বোঝাই যায় হালকা বস্তু জোরে দৌড়িতে পারে না, হালকা মানুষ, তাহলে তার গতিশক্তি বেশি হবে। আর ভরবেগ, এটার নাম শুনেই বোঝা যায় যে ভারী বস্তুটার ভরবেগ বেশি হবে। এটা কিন্তু মনে রাখার জন্য জাস্ট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা একটু মনে করবা, এরপরে এইটা বাসায় করবা। এইটা কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি হবে, এইটা স্ক্রিনশট দাও। এইটা, এই তিনটা টপিক স্ক্রিনশট দাও, এরপরে পরের টপিকটা পড়াবো। দিয়ে একজন বলো যে হইছে। হইছে ভাইয়া। ওকে ঠিক আছে, এবার আমরা একদম লাস্ট একটা টপিকে চলে আসছি। এই টপিকটা পড়লেই আমাদের চ্যাপ্টারটা শেষ। আচ্ছা, কষ্ট হয়ে যাচ্ছে তোমাদের? না ওকে গুড। দেখো, মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে পড়বো। গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা, মহাকর্ষ বল কি, যে আমরা জানি এটা সব F ইকুয়ালস টু জি এম এম বাই টি স্কোয়ার। সো এখান থেকে এইটা ইকুয়ালস টু আমরা নিউটনের সূত্র দিয়ে লিখতে পারি mg, আর এটা তো অলরেডি জি এম এম বাই টি স্কোয়ার। তাইলে এই এম কাটাকাটি গেলে থাকে কি, থাকে হচ্ছে জি, জি ইকুয়ালস টু তাহলে জি এম বাই ডি স্কোয়ার। এখন এই জি কি, এই জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটার মান হচ্ছে 9.8। আর এই জি কি, এই জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান কত, 6.9। আচ্ছা এক সেকেন্ড, আমি তো মহাকর্ষীয় ধ্রুবকের মান ভুলে গেছি, 7। আচ্ছা, এটার মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। এটার সম্পর্কে তোমরা কি জানবা, এটার একক জানবা, এটার মাত্রা জানবা, ঠিক আছে? এটা একদম মাস্ট, এটা জানবা। আর এখানে বাকিগুলোর পরিচয় তোমরা আশা করি সবাই জানো। এটা কি, এটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর কত, 5.94 ইন্টু 10⁻24 কেজি, ঠিক আছে? এগুলো একটু জানবা ভালো করে এখন। আর এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর পৃথিবীর ব্যাসার্ধর মান কত, 6438 কিলোমিটার, এইটা, ঠিক আছে? আচ্ছা, সো এইটুকু একটু তোমরা জানো, এইটুকু সবার জানা লাগবে যে পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর ভর কত, মহাকর্ষ ধ্রুবকের একক কি, মাত্রা কি, এটা জানবা, ঠিক আছে? আচ্ছা, জানার পরে আমাদের এক্সট্রা যে জিনিস জানা লাগবে সেটা হচ্ছে, ধরো এই হচ্ছে একটা পৃথিবীর পৃষ্ঠ, পৃথিবীর এক সাইড আমরা দেখতেছি, ঠিক আছে? এই হচ্ছে পৃথিবীর একটা সাইড, এটার উপরে কি আছে, একটা পাহাড় আছে, এটার উপরে একটা পাহাড় আছে। এবার আমি কি করছি, যে এই পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত, জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। খুব ভালো কথা। এখন এই পাহাড়ের উপরে অভিকর্ষ ত্বরণের মান কত, এটা একটু আমার জানা লাগে। এটাকে আমি বলবো জি এইচ, যেহেতু এই পাহাড়টার উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে? এইচ, তাহলে এইটার উপরে ব্যাসার্ধ যোগ উচ্চতা। হ্যাঁ গুড, এটার ভ্যালু হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে আমার কথা। সো এইটা যদি আমি দিই 1 নং সমীকরণ, এইটা যদি আমি দিই 2 নং সমীকরণ, তাহলে এখানে আমি কি করব, এখানে আমি করব 2 নং ভাগ 1 নং। এটার সমীকরণটা ভাগ করলে হবে জি এইচ বাই জি ইকুয়ালস টু জিএম কাটা যাবে, থাকবে হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। বুঝছো? এইটা একটু মনে রাখবো কষ্ট করে, এটা একটু কষ্ট করে মনে রাখবো সবাই।
এটা কষ্ট করে মনে রাখলে তোমাদের অনেক উপকার হবে। জি, এইচ উচ্চতায় জি এর মান কত এটা বের করতে হেল্প হবে, অথবা এইচ উচ্চতাটা বের করতে বলতে পারি, এটা হেল্প হবে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা এই ম্যাথটা করো। এই ম্যাথটা করলে সবার ক্লিয়ার হয়ে যাবে। বলছে মাউন্ট এভারেস্টের চূড়ায় জি এর মান কত? 6440 দেওয়া ভাই, আমি 6438 বলছি আর এখানে 40। এই 2 এর জন্য 2 মিটারের জন্য কি কিছু পার্থক্য হবে বলো? কোনো পার্থক্য হবে না। আরো একুরেট হচ্ছে 38 আর কি, সংখ্যাটা তোমাদের বইতে 40 লিখছে। আর 38 40 কোনোটাই পারফেক্ট না, কারণ হচ্ছে পৃথিবী তো একদম সমান না সব জায়গায়, এক এক জায়গায় এক এক রকম। এটা করো সবাই। যাও, তোমার 6440 দিলাম। ভাইয়া কোয়েশ্চেনে তো পয়েন্ট দেওয়া নাই, ওখানে তো 8848 এটা মিটারে দাও, আমি কিলোমিটার করার জন্য পয়েন্ট দিয়ে পরে একসাথে 1000 দিয়ে গুণ করছি। ও সব তো মিটারে নিতে হবে, বুঝছো? এসআই একক নিতে হবে না। উল্টাপাল্টা ভ্যালু, ও আচ্ছা, উপরেও তো 1000 দিয়ে গুণ করতে হবে। সো আমার আসে হচ্ছে 9.786 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে answer। আচ্ছা, আশা করি সবাই বুঝছো। বুঝছো না যা পড়াইছি? দেখো এখন আমি যা পড়াইছি, যে যে টপিক পড়াইছি, অনেকগুলাই থিওরি বা অনেকগুলা ম্যাথের টাইপ দেখাইছি তোমাদের। এর বাইরে একটা টপিকও তোমার এই চ্যাপ্টার থেকে পড়তে হবে না। ঠিক আছে? একটা টপিকও না, কোথাও থেকে দেখতে হবে না। পুরোনো বই বলো, নতুন বই বলো, কোনো বইটাই আমি জানি না। তুমি জাস্ট আমি লেকচারে যে টপিকগুলো পড়াইছি এই টপিকগুলো একবার পড়বা। ঠিক আছে? এর বাইরে একটা ম্যাথও কোথাও আসবে না। যদি আসে তাহলে আমাকে বলবো যে এর বাইরে একটা ম্যাথ আসবে। ঠিক আছে? আচ্ছা, ভাই আর লাস্ট এছাড়া পেজে একটু নিয়ে যান, একটা স্ক্রিনশট দিব। কোনটা স্ক্রিনশট দিবা? লাস্টেরটা? আরেকবার বলো। হ্যাঁ ভাই, লাস্ট এটা। আচ্ছা, এই দাও। ঠিক আছে। আর এছাড়া যদি ক্লাসিক্যাল মেকানিক্সের কোনো কিছু বাদ যায়, এগুলো আমি একসাথে অন্য দুইটা চ্যাপ্টারের সাথে পড়াই ফেলবো। এখনো তোমাদের গতি, কাজ ক্ষমতা শক্তি পড়ানো বাকি, এগুলো সব পড়াই ফেলবো। কাজ ক্ষমতা শক্তি আর পড়ানো গেল না, এই সপ্তাহের উইকলিতে কাজ ক্ষমতা শক্তি থাকবে না, এটাই থাকবে শুধু। ঠিক আছে, সবাই লিভ নিতে পারো মিটিং থেকে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।